হ্যালো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোমাদের? কতজন আসছো? 25 জন জি স্যার। মাত্র? আচ্ছা, আজকের যে টপিকটা সেটা হচ্ছে প্রপার প্লেসমেন্ট অফ স্টিল বার ইন আরসিসি স্ট্রাকচার ফর বেটার আর্থকুয়েক রেজিলিয়েন্স। ঠিক আছে? তো গত ক্লাসে তো আমরা দেখেছিলাম যে আর্কিটেকচারাল ব্যাপারগুলো, হ্যাঁ, এবং কিছু কিছু আর্কিটেকচার ছাড়াও কিছু কিছু জিনিস দেখেছি, যেমন বিম কলাম, এর মধ্যে কোনটা স্ট্রং হওয়া উচিত, তারপরে শর্ট কলাম ইফেক্ট কি, বাউন্ডিং ইফেক্ট কি, তারপরে সফট স্টোরি ইফেক্ট কি, এই জিনিসগুলো দেখেছি। ঠিক আছে, আজকে আমরা একটু ভিতরে যাবো, সেটা হচ্ছে প্লেসমেন্ট অফ স্টিল বার্স। হ্যাঁ, এইটা সম্পর্কে থাকবো। এটা পুরোনো জিনিস। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে যে আর্থকুইক এরিয়াগুলো দেখানো আছে, যে সিলেটের আশেপাশে যে ফল্ট গুলো সেগুলো দেখানো আছে, এগুলো পুরোনো জিনিস, এগুলো বাদ দিচ্ছি। এখানে একটু থামি, সেটা হচ্ছে ডাক্টিলিটি বলে একটা জিনিস আছে স্টিলের, সেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডাক্টিলিটি হচ্ছে আমাদের এই যে এই ছবিটা আমরা যদি দেখি, এই ছবিটা হচ্ছে এদিকে স্ট্রেন আছে, এদিকে স্ট্রেস আছে। খুব পরিচিত একটা ছবি। এখানে এই পর্যন্ত হচ্ছে তার হচ্ছে যে ইলাস্টিক লিমিট, এরপর হচ্ছে প্লাস্টিক লিমিট। তো আমরা যখন ডিজাইন করি তখন এই ইলাস্টিক লিমিট পর্যন্ত ডিজাইন করি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো বিভিন্ন জায়গায় যে FY টা ইউজ করতেছি, তাই না? FY, হ্যাঁ, মোমেন্ট ইজ ইকুয়াল টু AS FY D-A/2, এরকম FY কে ব্যবহার করতেছি ইলস্ট্রেন। হাউএভার, আর্থকুয়েক ডিজাইনের ক্ষেত্রে আমাদের FY টা যেমন ইম্পর্টেন্ট, এখানে FU যেটা আলটিমেট, সেটাও ইম্পর্টেন্ট, এবং কত দূরে গিয়ে ফেল করতেছে সেটাও ইম্পর্টেন্ট। বুঝছো? এটা যদি এমন হয় যে আমার এখানে যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালু থেকে আলটিমেটটা খুব কম, হুম, এই যে এইটা হচ্ছে আলটিমেটটা দেখা গেল মাত্র 10%, হ্যাঁ, বা অল্প, এইটা খারাপ। কারণ হচ্ছে আমরা আর্থকুয়েক মানে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি সামথিং। সেখানে আমাদের যে ফেইলিওর মানে হাইয়েস্ট যে ভ্যালুটা সে গেইন করতে পারবে ইল্ডিং হওয়ার পরেও, সেটার একটু বেশি হইলে সে সময়টা একটু বেশি পাবে একেবারে ভেঙে যাওয়ার জন্য। ঠিক আছে? সো এইটার রেশিও এবং এটার রেশিওটা একটু বেশি হওয়া ভালো। 1.25 গুণ, মানে 25% এটলিস্ট বেশি হইলে ভালো আর কি। ঠিক আছে? এটা আরেকটা জিনিস হচ্ছে যে এই যে জায়গাটা, এটা যত লম্বা হয় তত ভালো। হ্যাঁ, অর্থাৎ সে আহ, এখানে ইল্ডিং শুরু হয়েছে, এরপরে আরো অনেকক্ষণ ধরে ডিফ্লেকশন হয়ে হয়ে পরে গিয়ে ফেল করছে। তো দুইটা ব্যাপার। এক নাম্বার, সে আমাদের যে নর্মাল কন্ডিশন, এইটাতে আমরা বলতেছি আমার বিল্ডিং ফেল করা শুরু করেছে, শুরু করার পরে আরো অনেকটুকু লোড যদি নিতে পারে তাহলে আমরা সময় পাচ্ছি বেশি, বা বিল্ডিংটা একেবারে ভেঙে পড়ার আগে হয়তো বা ভূমিকম্প শেষ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে এই ইয়েটা, এই আহ, মানে স্ট্রেইনের যে টাইমটা, হ্যাঁ, এইটা যেন বেশি লম্বা হয়। তার মানে এই যে এই ভ্যালুটা, যে ফ্র্যাকচার ভ্যালুটা যেটা, হ্যাঁ, এবং এই ভ্যালুটা এই এই ডিস্টেন্সটা লম্বা হইলে ভালো। কিংবা ফ্র্যাকচারও দরকার নেই আমার, এই যে আলটিমেট যেটা আছে এইটা ডিভাইড বাই এই যে এই ভ্যালুটা, মানে এইটাও যেন লম্বা হয়। এখন ডাক্টিলিটি বলতে এটাই বোঝায় যে আমাদের এই ইল্ড স্ট্রেংথের পরের যে জায়গাটা, সেইখানে সে কতটুকু সাস্টেন করতে পারবো, সেটাই ডাক্টিলিটি।
যদি বেশি সার্কিল করতে পারে তাহলে বেশি ডাকটাইল। অর্থাৎ কি, একটা একটা জিনিসকে যদি আমরা বাঁকাই, হ্যাঁ, ভেঙে যাওয়ার আগ পর্যন্ত সে অনেকটুকু বাঁকানো গেল, তখন সে ডাকটাইল। আর যদি ভাঙা শুরু করতেই ভেঙে গেল, তার মানে সে ঠাস করে এখানে ফেল করবে, কারণ সে নট ডাকটাইল, সে হচ্ছে ব্রিটেল। তাহলে মোট কথা আমরা জিনিস তিনটা শিখলাম। একটা হচ্ছে ডাক্টিলিটি কি, সেটা হচ্ছে যে কোনো একটা জিনিসের বা কোনো একটা বিল্ডিং এর, হ্যাঁ, ডিফর্মড হওয়ার ক্যাপাসিটি আফটার দা ইল্ডিং পয়েন্ট। হ্যাঁ, আর 2 নম্বর শিখলাম যে আমাদের এই ডাক্টিলিটি তখনই হবে যখন এইখানে জিনিসটা লম্বা হবে। হ্যাঁ, আমাদের একটা মিউ বলে একটা কোফিসিয়েন্ট আছে, সেই কোফিসিয়েন্টটা হচ্ছে এই যে এ জি টি, যেটা সেটা ডিভাইড বাই হচ্ছে এই এ সামথিং, এটা 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 যে ইল ওয়াই বোঝাই যাচ্ছে, তাহলে এটা ডিভাইড বাই এটা, এটা মিউ বলে। এই মিউ যত বড় হয় তত ভালো, বুঝছো? আরেকটা 3 নাম্বার কি বললাম, যে এইটা থেকে এইটা যত বড় হয় তত ভালো। হুম। আহ, আর একটা জিনিস আছে যেটা হচ্ছে আহ, তাহলে এইটা এই প্রপার্টিটা আমাদের স্টিলের থাকলে খুব ভালো। কোন কোন স্টিল আছে তোমার স্ট্রেংথ প্রচুর নিতে পারে, ইল স্ট্রেংথ দেখা গেল অনেক বেশি, হ্যাঁ, কিন্তু সে ডাক্তাইল না। ঠিক আছে, এটা হতে পারে। সো আমাদের ডাক্তাইল স্টিল সিলেক্ট করতে হবে। আর একটা হচ্ছে যে স্টিলের কিন্তু এট এ টাইম কম্প্রেশন এবং টেনশন হতে পারে। যেমন এটাতে যদি আমি এখানে সুইচ থাকে, তাহলে এখানে চাপ দিলে এদিকে আমাদের কি এই সাইডটা টেনশন হচ্ছে, তো ওই জায়গাটা কিন্তু কম্প্রেশন হচ্ছে। আবার এরকম যদি হয়, এদিকে যদি কম্প্রেশন দিই, তাহলে সাইডের দিকে কিন্তু টেনশন হচ্ছে, তাহলে এই লোডটাও যেন সে নিতে পারে সেটাও দেখতে হবে। ঠিক আছে। 3 নাম্বার আরেকটা জিনিস হচ্ছে যে রিপিটেশন যখন হয়, আর্থকুয়েকে সাইক্লিক লোডিং যখন হয়, হ্যাঁ, তখন বিল্ডিংটা যে দেখো এইভাবে কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে। আমরা যদি এখানে দেখি তাহলে উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে। এই যে সাইক্লিক লোডিং, সেই সাইক্লিক লোডিংটা যেন স্টিলে নিতে পারে। তাহলে এই যে আমরা একটা কথা বলছিলাম না, যে তোমার এই যে স্পেসিফাইড স্ট্রাকচারাল ক্যারেক্টারিস্টিক্স অফ স্টিল, এখানে যে আর আমি তো দেখতেছি না, একটু বড় করি এটা। বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, এখানে আর এম বাই আর ই এইচ, হ্যাঁ, এটা এটা কি হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম আর কি। ম্যাক্সিমাম এটা যদি আমরা আগেরটাতে যাই তাহলে দেখবা যে এই ছবিটাতে যদি যাই কইলে এই যে এখানে এখানে যদি যাই, এই যে এটা হচ্ছে আর এম আর হচ্ছে আর ই এইচ। হ্যাঁ, এটা ম্যাক্সিমাম, হ্যাঁ, রেসপন্স বা ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স। আর এটা হচ্ছে তোমার ইল্ড, ইল্ডের জন্য আর কি। তাহলে এইটা ডিভাইড বাই এইটা, এটা বলতেছে আমাদের ইয়ে অনুযায়ী, কোড অনুযায়ী। কোন কোড? এটা হচ্ছে বিডিএস, মানে বাংলাদেশ বাংলাদেশ স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এই যে এইটা, হুম, এই অনুযায়ী বলতেছে যে এটা 1.25 হওয়া উচিত। বুঝতে পারছো? 1.25 হওয়া উচিত। তাইলে এই যে ডাক্টিলিটি ক্লাস, বিভিন্ন ক্লাসের ডাক্টিলিটি, এই যে ডি ক্লাসের ডাক্টিলিটি, হ্যাঁ, এই ডি ক্লাসের ডাক্টিলিটি হওয়া উচিত। এটা হচ্ছে বিভিন্ন রকমের স্টিল বাংলাদেশে যেগুলো পাওয়া যায়, হ্যাঁ, সেগুলোর বর্ণনা আছে। এইগুলো হচ্ছে তার ইল স্ট্রেংথ। হ্যাঁ, ইল স্ট্রেংথ। এই তাহলে এইটা আমরা দেখলাম। আর এইখানে আর্ট জিনিসটা কি, আমরা এটা এলঙ্গেশন কতটুকু হবে। এলঙ্গেশন মানে হচ্ছে আমি যখন টানলাম একটা স্টিলকে, হ্যাঁ, তখন সে কত পার্সেন্ট লম্বা হইল। ঠিক আছে, তার মানে ডিফরমেশন ডিভাইড বাই মানে অ্যাকচুয়াল লেন্থ ইন্টু 100। হ্যাঁ, এটা তাহলে এইখানে বলতেছে যে আমাদের এই যে এইটা যেটা, সেটা 8% অ্যাটলিস্ট ইয়ে হওয়া উচিত, মিনিমাম 8% হওয়া উচিত। ঠিক আছে।
তো এই এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। আর এইখানে এই এখানে লেখা আছে যে is the type of elongation is not satisfied by এগ্রিমেন্ট এজিটি যদি না হয় তাহলে মানে সরি এখানে হচ্ছে এজিটি এবং এ এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে গ্রস, হ্যাঁ, আর এটা হচ্ছে নর্মাল আর কি। ঠিক আছে, তো এই দুটার মধ্যে আমরা ইউজুয়ালি 8 এটা ইউজ করি না, হ্যাঁ, আমরা এই যে 16-17% আমাদের ল্যাবে যে টেস্ট গুলো পাই সেগুলোতে এই 16% এটা মোটামুটি আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করি। আচ্ছা, তৃতীয় আরেকটা জিনিস হচ্ছে রিপিটেটিভ ফোর্স। রিপিটেটিভ ফোর্সটা কি? রিপিটেটিভ ফোর্সটা হচ্ছে ফেটিগ। ওই যে লোড কম কিন্তু অনেকবার ধরে একই ফোর্স অ্যাপ্লাই করতে ফেটিগ হয় আর কি, হঠাৎ করে এসে ফেল করে। তো আমাদের স্টিলের সেই প্রপার্টিটাও থাকতে হবে যেন সে রিপিটেটিভ ফোর্সটা নিতে পারে। ঠিক আছে, এখানে কয়েকটা ছবি দেখানো আছে বিভিন্ন রকমের স্টিলের ক্ষেত্রে আর কি। আমাদের নর্মাল যে স্টিল সেটা হচ্ছে ফেটিগ লিমিট এখানে হচ্ছে দেওয়া আছে। তোমার হলো যে তোমার এখানে 1500 হচ্ছে এমপিএ পর্যন্ত এখানে, আর এদিকে 1800 এমপিএ। এখানে টেনসাইল স্ট্রেংথ, এদিকে হচ্ছে টেনসাইল স্ট্রেংথ আর এটা হচ্ছে ফেটিগ লিমিট। স্ট্রেংথ বেশি থাকলে সাধারণত ফেটিগ বেশি হয়, আবার কোন কোন স্টিলের ক্ষেত্রে এটা কিন্তু সত্যি না। ঠিক আছে, স্ট্রেংথ বেশি আছে কিন্তু ফেটিগ কম। তো আমাদের এইটা হতে হবে। এরকম আরো 2-3টা ছবি আছে। এই যে হার্ডনেস এর সাথে ফেটিগ এর সম্পর্ক আছে, হ্যাঁ, হার্ডনেস যত বেশি হবে তখন ফেটিগ লিমিটটা বাড়ে। আবার দেখা যায় যে এখানে সাইকেল অতিরিক্ত সাইকেল যদি হয় তখন তো ফেটিগ হয়, তাই না? স্ট্রেস এর সাথে ফেটিগ, হ্যাঁ, স্ট্রেস বাড়তেছে কিন্তু সাইকেল যত বাড়তেছে তখন তার ফেলিওর হতেছে বাড়তেছে। তো এই জিনিসগুলো আমাদের স্কিলের ক্ষেত্রে হতো। আচ্ছা, এইখানে একটা ছবি, সেটাতে তোমার বিল্ডিং সাইজমিক ক্যাটাগরি ডিজাইন, হ্যাঁ, এইটি সম্পর্কে বলতেছে। এইটা হচ্ছে যে আমি আমার ডিটেলিংটা, হ্যাঁ, ওই যে আর্টওয়ার্কের সময় আর্টওয়ার্ক ডিজাইনের সময় আমি ডিটেলিং গুলো কতটুকু মেনটেন করবো, হ্যাঁ, এবং কতটুকু যত্ন করব বা কতটুকু ইম্পর্টেন্ট দেবো সেটার উপর ডিপেন্ড করে তোমার ওই যে ABCD এরকম বিভিন্ন ডিজাইন ক্যাটাগরি থাকে। ঠিক আছে, সাইজবুক ডিজাইন ক্যাটাগরি, এবং সেগুলো BNBC তে কিন্তু ওগুলো মেইনলি হচ্ছে ডিটেইলিং, মেইনলি ডিটেইলিং। তো একটু খেয়াল করে দেখো যে জোনের উপর ডিপেন্ড করতেছে, অকুপেন্সি ক্যাটাগরির উপর ডিপেন্ড করছে, হ্যাঁ। তাহলে 1, 2, 3 হচ্ছে অকুপেন্সি, এখানে হচ্ছে 4 নম্বর অকুপেন্সি। তাই আমরা জানি যে আমাদের সাধারণ বিল্ডিং টিল্ডিং যেগুলো আমরা, সেটা হচ্ছে এটা হয়, হ্যাঁ। আর হাসপাতাল, ছোটখাটো হাসপাতাল, জমায়েত টমায়েত এটা, আর যদি খুব ইম্পর্টেন্ট বিল্ডিং হয় তাহলে এটা। আর জোন গুলোর মধ্যে এই 4 নম্বর জোন হচ্ছে আমাদের, 4 নম্বর জোন আমাদের, হ্যাঁ। আর এদিকে হচ্ছে তোমার সাইট ক্লাস, মানে তোমার কোন ধরনের সয়েল, SA, SB, SC, SD এরকম আছে। তো আমাদের সিলেটে SD টাইপের মানে পলিমাটি বা এলুভিয়াল সয়েল বেশি, হ্যাঁ। কিছু কিছু জায়গায় SC পাওয়া যায়, একটু পাহাড়ি মাটিগুলো যেগুলো সেগুলো এখানে। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমার একটা জিনিস খেয়াল করে দেখো, যে ধরনের মাটি হোক না কেন, যে ধরনের অকুপেন্সি হোক না কেন, যে ধরনের যাই হোক না কেন, আমাদের জোন 4 এর ক্ষেত্রে সব ডি ক্যাটাগরি, দেখছো? তার মানে আমাদের সিলেটের জন্য বা জোন 4 এর জন্য আমাদের অলওয়েজ হাইস্ট ক্যাটাগরিতে ডিজাইন করতে হবে। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আছে এখানে যে সাইজের ফোর্স রেস্টিং সিস্টেম, মানে আমার বিল্ডিংটার যে লোডটা, মেইন লোডটা নিবে আর্টওয়ার্কের, সেটা সিস্টেমটা কি? এটা হতে পারে যে স্পেশাল রিইনফোর্স কংক্রিট মোমেন্ট ফ্রেম, হ্যাঁ,
অর্থাৎ কলাম বিম এর ফ্রেম কিন্তু সে স্পেশালি ডিজাইন ফর দ্যাট সে তোমার মোমেন্ট ভালো ক্যারি করতে পারে। ইন্টারমিডিয়েট আছে তোমার হচ্ছে যে অত ভালো না, তবে লেটার লোড ভালোই নিতে পারে, আর অর্ডিনারি হচ্ছে লেটার লোড নিতেই পারে। তাহলে এখানে দেখো যে বলতেছে যে আমার যদি এই ইয়ে হয়, ডি ক্যাটাগরির হয়, হ্যাঁ, ডিজাইন করতেই হয় আমাকে, তাহলে এইটার ক্ষেত্রে হাইট কোনো লিমিট নাই, যে কোনো হাইটের করা যায়। কিন্তু তুমি যদি এই ডি ক্যাটাগরির তুমি ইন্টারমিডিয়েট করতে চাও তাহলে এটা নট পসিবল। বা ডি ক্যাটাগরিতে তুমি যদি মানে নট করাই যাবে না, হ্যাঁ, হাইট তো দূরের কথা, অর্ডিনারি তো করাই যাবে, একেবারেই করা যাবে। হোয়ারেজ তোমার হচ্ছে যে আমি যদি এখানে দেখি ডি ক্যাটাগরি দেখি, ডি ক্যাটাগরি কিন্তু নট লিমিট, তুমি যে কোনটাই করতে পারো। তো আমাদের শুধু ইম্পর্টেন্ট না, আমাদের হচ্ছে ডি ক্যাটাগরি ইম্পর্টেন্ট এবং এইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নট লিমিটেড। যদি তুমি এই ইয়ে করতে পারো, সিলেক্টের জন্য যদি তুমি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম করতে পারো তাহলে নট লিমিটেড। কিন্তু তুমি যদি একটু দুর্বল করো তাহলেই কিন্তু নট পসিবল আটকে যাচ্ছে। এই এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে এটা 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 অত দরকার নেই, এইগুলো তো দরকার নেই, এইটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আহ, এখানে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর হচ্ছে কি যে অ্যাকচুয়ালি আমাদের যে যদি দেখে পিছন থেকে বলবো, না এখানে দেই নাই একবার, আচ্ছা পরে পরে একদিন দেখাবো যে আহ, তোমাদের নিশ্চয়ই এই ছবিটার মধ্যে আমরা দেখাতে পারবো। এই ছবিটা খেয়াল করে দেখো যে আমাদের একটা আর্থকোয়েকে আমরা যদি এদিকে আমাদের টাইম দেই আর এদিকে ধরো ফোর্স দেই, হ্যাঁ, বা এদিকে এদিকে তোমার ফোর্স আর এদিকে হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, তাহলে এই যদি আমার বিল্ডিংটা ইয়ে হইতো ফুললি ইলাস্টিক হতো তাহলে এই লাইনটা সোজা চলে যেত, তাই না? একদম সোজা চলে যেত, যেটা পসিবল না। পসিবল কোনটা? এটা হচ্ছে এইরকম করে পসিবল, এরকম একটা জিনিস হতে পারে পসিবল। কিন্তু এটা অনেক বড় একটা ফোর্স, যে ফোর্স দিয়ে আমরা যদি ডিজাইন করতে যাই সেটা হয়তো বা এই সম্ভব না, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা যেটা করি যে এটাকে আরেকটু কমায় নিয়ে আসি, কমায় নিয়ে আসে এই পর্যন্ত করি, সাপোজ এই পর্যন্ত করি। তাহলে এই পর্যন্ত যে করলাম, এইটা কিসের উপর ডিপেন্ড করে করলাম? ডিপেন্ড করে করলাম যে আমরা লোডটা আমরা কম নিচ্ছি ঠিকই, হ্যাঁ, কিন্তু ডিটেলিংটা ভালো করে করতেছি। তাহলে কি সেই যে কমতি যেটা সেটা ডিটেলিংটা ভালো করে করছে, তাই না? সেটার উপর ডিপেন্ড করছে। অর্থাৎ আমার হচ্ছে যে এই মোমেন্ট রেজিস্টিং ফ্রেমটা কিরকম সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তাহলে যদি আমি স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম নিই তাহলে আমি এই ফোর্সটাকে আরো ছোট করে নিয়ে করতে পারি। আর যদি আমার অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম নেই তাহলে কিন্তু আমি ডিজাইনটা খারাপ করতেছি, সেক্ষেত্রে আমার এটার ভ্যালুটা এতটুকু পর্যন্ত নিতে হবে। তার মানে কত গুণ কমাচ্ছি অ্যাকচুয়াল ফোর্সটাকে, সেটাই হচ্ছে আর, এটাকে বলা হয় আর। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফ্লেক্সারাল রেজিস্টিং ফ্যাক্টর, এইটাই হচ্ছে এইখানে আমরা দেখাচ্ছি আর। তাহলে এই যে আর, তাহলে খেয়াল করে দেখো আমি যে কথাটা বললাম যে স্পেশাল রেজিস্টিং ফ্রেম যদি হয় তাহলে আর এর ভ্যালুটা বড়। হ্যাঁ, আমাদের একটা ইকুয়েশন এরকম তোমরা শিখেছো, সেটা হচ্ছে যে বেস শেয়ার, বেস শেয়ার যদি এফ দিয়ে লিখি, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে জেড আই সি বাই আর। এই আরটাই হচ্ছে এই আর। এখন আমার যদি ইয়েটা ভালো হয়, বিল্ডিংটা যদি ভালো থাকে, স্পেশাল মাউন্ট রেজিস্টিং ফ্রেম, তখন আর এর ভ্যালু বড় দিয়া এই ভ্যালুটা একটু ছোট করলে আমার বিপদ নেই, অসুবিধা নাই। কিন্তু যদি আমার একটা পচা বিল্ডিং বানাই তোমার অর্ডিনারি ফ্রেম, তাহলে আমি যদি এই ভ্যালুটা ছোট করে ধরি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। সেজন্য এই আর এর ভ্যালুটা তখন ছোট দিয়া এইটাকে বড় করা হয়, ঠিক আছে? মানে অ্যাডজাস্ট করা হয় আর কি, এটার জন্য এই আর এর ভ্যালু। হ্যাঁ, আচ্ছা এরপরে আসো
এই যে আরো বিভিন্ন ভ্যালু আছে। ধরো দেখ, এই যে মেশনারি বিল্ডিং এর ক্ষেত্রে দেখো এখানে অর্ডিনারি প্লেন মেশনারি শেয়ার ওয়াল মানে হচ্ছে ইটের বাড়ি। ইটের বাড়ি তো একদম খারাপ। হ্যাঁ, ইটের বাড়ি একদমই খারাপ। সেটার ক্ষেত্রে দেখো যে আর এর ভ্যালু অনেক ছোট। অর্ডিনারি এই যে মেশনারি বিল্ডিং বলতেছে এটা কি শেয়ার ওয়াল, আর এটা হচ্ছে অর্ডিনারি প্লেন। এটা হচ্ছে এই ইটের বাড়ির মধ্যে মাঝে মাঝে তুমি স্টিল দিছো, তাহলে একটু ভালো এরকম আর কি। তো এটা একটু দেখে নিতে পারো। আচ্ছা, এবার আমরা চলে আসি ডিটেইলিং এ। হ্যাঁ, ডিটেইলিং এ আমাদের প্রথমে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে তোমার হুক। হ্যাঁ, হুকের কথা এটা আমরা আর্টিসিসে পড়ছি। আমাদের অবশ্যই হুক দিতে হবে। হ্যাঁ, এবং হুকের যে সাইজ সেগুলো এখানে দেওয়া আছে। তোমার যদি এইরকম হুক দিই তাহলে হচ্ছে এটা 4x DD, অর্থাৎ এই যে এই ডায়া যেটা আছে সেটার 4 গুণ। আর যদি এরকম দেই সেই ক্ষেত্রে এটা হবে 12 DD। আর স্টিরাপের ক্ষেত্রে এরকম 3 রকমের আছে, আমরা ইউজুয়ালি এইটাই ব্যবহার করি। এটা এটা এইভাবে 125 ডিগ্রি বাঁকাই। ঠিক আছে। আচ্ছা, তোমাদের তো খোঁজ খবর নিতেছি না, তোমরা কি বুঝতেছো? জি স্যার। হ্যালো। জি স্যার। জি হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা আসছো কতজন? সবাই আসছো? জি স্যার, ম্যাক্সিমামই উপস্থিত আছে। অলমোস্ট আচ্ছা, স্যার। 41 স্যার। ঠিক আছে। ঠিক আছে, যদি কোথাও আটকে যাও তাহলে বলবা। তাহলে এটা হচ্ছে আমাদের স্টিরাপের ক্ষেত্রে। হ্যাঁ, এখন আরেকটা জিনিস আছে যে এই যে এখানকার যে ইয়েটা আমি যে কার্ভটা করলাম সেই কার্ভেরও কিন্তু একটা ডায়া ঠিক থাকতে হয়। আমাদের দেশে ওইটা ঠিক মতো করে না আর কি। হ্যাঁ, তো এই যে এইটা ম্যান্ড্রেল ইউজ করতে হয়। ম্যান্ড্রেলের যে ডায়া সেটা কিন্তু এখানে দেওয়া আছে। যেমন তোমার 10 মিলিমিটার থেকে যদি 25 মিলিমিটার ডায়া হয় বারের সাইজ, সেটা আমার 6 ডিবি নিতে হবে, 6 ডিবি। আমরা কিন্তু 6 ডিবি কখনোই ইউজ করি না। এখানে একটা দুইটা স্টিল দিয়া তোমরা যদি ফিল্ডে গিয়ে দেখো এরকম বাঁকায় দেয়। আচ্ছা, স্পেসিং অফ রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্টের মধ্যে স্পেসিং ঠিক থাকতে হবে। হ্যাঁ, স্পেসিং এর কথা আমরা জানি যে তোমার ক্লিয়ার স্পেসিং, দুইটা প্যারালাল বারের মধ্যে স্পেসিং যেন থাকে। বিমের ক্ষেত্রে আমরা 1 ইঞ্চ অথবা যে তোমার ইয়ে আছে কংক্রিটের যে স্টিলটা ব্যবহার করতেছো সেই বারের চেয়ে বড় হইতে হবে, অথবা যে পাথর ব্যবহার করতেছো সেই বারের সেই পাথরের চেয়ে বড় হইতে হবে গ্যাপটা। ঠিক আছে, এটা একটা নিয়ম আর কি। আর কলামের ক্ষেত্রে কিন্তু 1 ইঞ্চ রাখলে হবে না, 1.5 ইঞ্চ রাখতে হবে। এইরকম কিছু নিয়ম কানুন আছে। এবং 2 লেয়ার যদি আমার ইয়ে হয়, রড হয়, তাহলে মাঝখানে আমার 25 মিলিমিটার সেপারেটর ইউজ করলে তোমার গ্যাপটা হচ্ছে 1 ইঞ্চ হয়। হ্যাঁ, তো ওটা ইউজ করা যেতে পারে। করোশন একটা ইম্পর্টেন্ট জিনিস। করোশন বেশিরভাগ দেখা যায় যে ফেইলিওরের মূল কারণ হচ্ছে করোশন। এই যে 48% না, এখানে তোমার এই যে, হ্যাঁ এটাই তো রিইনফোর্সমেন্ট করোশন। এই যে 48% করোশন, করোশনের কারণে বেশি ড্যামেজ। হ্যাঁ, আর বাকিগুলো হয় অন্যান্য কারণে। তাই করোশনের জন্য আমাদের কি করতে হবে হচ্ছে যে ক্লিয়ার কভারটা ঠিক মতো যেন হয়। ক্লিয়ার কভার, হ্যাঁ, অনেক সময় আমরা ক্লিয়ার কভার ঠিক রাখি না। এখানে ক্লিয়ার কভারের মাপগুলো দেওয়া আছে। স্ল্যাবের ক্ষেত্রে একটু কম, আর বিমের ক্ষেত্রে একটু বেশি, কলামের ক্ষেত্রে আরো বেশি, এবং মাটির কাছে যেগুলো থাকে ফাউন্ডেশন বা পানির কাছে যেগুলো থাকে সেগুলো আরো বেশি দিতে হয়, 3.5 ইঞ্চ। আহ, আমাদের অনেক সময় এই যে এই ধরনের অ্যাপক্সি কোটেড, হ্যাঁ, স্টিল যদি ব্যবহার করি তাহলে আমাদের ইয়েটা কম হয়, জংটা কম পড়ে। ঠিক আছে, তাহলে আমরা এটা লিস্ট হচ্ছে যে এইটা উপরেরটা যদি কাছাকাছি যেটা সেটা যদি ব্যবহার করি, এই যে তাহলে সল্ট গুলো ঢুকলেও এর ক্ষতি কম করতে পারবো। আর সবচেয়ে ভালো হয় সল্টি এরিয়াতে টোটালটাই যদি আমি অ্যাপক্সি কোটেড স্টিল ব্যবহার করতে পারি তাহলে এইটা একটা ছবি। ইউজ করা হয় এখানে। জি, একটু দূরে বলো আশরাফ। স্যার অ্যাপক্সি হিসাবে কি ইউজ করা হয় এখানে? ও, অ্যাপক্সি এইটা মানে ইয়েতে নর্মাল এপক্সি তো হচ্ছে তোমার হচ্ছে যে রং করে দিলেও হয়। ঠিক আছে, কিন্তু এখন এক ধরনের স্টিল বার হয়েছে, সেটা হচ্ছে তোমার এই রঙের সাথে
ইলেকট্রোলাইসিস করে তোমার হচ্ছে রংটাকে ফিক্স করে দেওয়া হয় একেবারে ইয়ের সাথে, যে বন্ডিং করে তোমার এটা সহজে উঠে না রংটা, বুঝছো? আঠা দিয়া এবং ইয়ে দিয়া আটকায় দেওয়া হয়, অ্যাপক্সি কোটেড বলে এটাকে, সবুজ রঙের ডিএসআরএম এর দেখবা যে এরকম system। তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রং, যেটা পার্মানেন্ট রং। এটাই যদি সুযোগ থাকে নেক্সট ডেতে আমি একটু নিয়ে আসবো দেখেন তো। আচ্ছা, এইটা হচ্ছে যে আমাদের এখন চলে আসে আর একটু ডিটেইলে আর কি, যে তোমার ধরো এই উপর থেকে যদি লোড দাও, হ্যাঁ, তাহলে আমার টেনশনটা হয় এই জায়গাটায়, কম্প্রেশনটা হয় এখানে উপরে, আবার সাইডে তোমার উপরে টেনশন হয় নিচে কম্প্রেশন হয়, এরকম, তাই না? এখানে উপরে কম্প্রেশন টেনশন হয় নিচে কম্প্রেশন হয়। তাহলে আমরা স্টিলটা তো এইভাবে ব্যবহার করি যে এখানে নিচে ব্যবহার করি, এখানে উপরে, এখানে উপরে। কিন্তু বলছে যে তোমার যদি ভূমিকম্প হয় তখন কিন্তু দেখো এখানে আগে উপরে টেনশন ছিল কিন্তু এখানে নিচে হয়ে গেছে, আর এখানে এদিকে যদি আসে তখন এই জায়গায় উল্টাটা হচ্ছে। তার মানে কি আমাদের, আমরা যদি ওই নর্মাল হিসাবটা করলে হবে না, আমাদের এইখানে উপরে নিচে দুদিকেই তোমার সমান ইম্পর্টেন্স দিতে হবে। সেজন্য বলতেছে যে এটলিস্ট তোমার অর্ধেক রিইনফোর্সমেন্ট দিতে হবে এইখানকার তুলনায়। হ্যাঁ, যেখানে বলতেছে যে মোমেন্টটা এখানে আসে তোমার এইখানকার অর্ধেক এটলিস্ট, রিইনফোর্সমেন্টও অর্ধেক দিতে হবে। এই ছবিটা বুঝেছো? লেপিং, যে কোনো জায়গায় লেপিং দেওয়া যাবে না। হ্যাঁ, লেপিং দেওয়া যাবে না। তোমার লেপিংটা তোমার এইখানকার যে 2H আছে, এখান থেকে H মানে হচ্ছে এই হাইট, এই 2H এর মধ্যে কোনোভাবেই লেপিং দেওয়া যাবে না। ঠিক আছে, আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে তোমার এই যে মাঝখানে এই নিচে দেওয়া যাবে না, কারণ আমরা এখানে ছবিতে দেখছি কি যে মাঝখানে নিচে টেনশন হয়। তাহলে এটা 3 ভাগে ভাগ করলে আমি এইখানে চেষ্টা করবো না দিতে, আর এইখানে চেষ্টা করবো না দিতে, এখানে চেষ্টা করবো না দিতে, বুঝছো? এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং যেখানে লেপিং হবে ল্যাপিং এর সেখানে স্যার ল্যাপিং এর বিষয়টা যা করুন। আচ্ছা, লেপিং হচ্ছে আমি যদি একটু একে দেখাই, ধরা যাক এই হচ্ছে আমার বিম। আচ্ছা, রং 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 কোনটা? রং এটা এটা দেখে, ধরা যাক এই হচ্ছে বিম। হ্যাঁ, এই বিম, এইটাকে আমি 3 ভাগে ভাগ করলাম, এই যে 1/3 আর এই 1/3। হ্যাঁ, 1/3। এখন আমি একটু আগে দেখলাম কি, যখন উপর থেকে লোড দিব তখন এই জায়গাটায় নিচে টেনশন আসে না, আর এই জায়গাটায় টেনশন আসে, এই জায়গাটায় টেনশন। তাহলে লেপিং আমার এই যে এইখানে উপরে লেপিং আমি না দিলে ভালো, এখানে উপরে অর্থাৎ যেখানে টেনশন আছে সেখানে লেপিং না দেওয়া ভালো, এখানে নিচের দিকে না দেওয়া ভালো। ঠিক আছে, এই একটা নিয়ম। আরেকটা নিয়মের কথা বলতেছে যে এখানে এই যে 1/3 ভাগ করলাম, এর মধ্যে আরেকটা ক্যাটাগরি করতে পারি, সেটা হচ্ছে এখানে 2H ডিস্টেন্স, 2H। হ্যাঁ, তাহলে এই জায়গাটা হচ্ছে 2H। হ্যাঁ, 2H এ বলতেছে তুমি বাবা এখানে নিচেও দিও না উপরেও দিও না। নিচেও দিও না, বুঝছো? এখানে নিচেও দিও না উপরেও দিও না। তাইলে আমার কিন্তু কি দাঁড়াচ্ছে, আমার দাঁড়াচ্ছে তাহলে কই তুমি দিতে পারবা? দিতে পারবা হচ্ছে তোমার ওই, এই যে উপরে এই জায়গাগুলোতে উপরে দিতে পারবা, খুব ভালো করে দিতে পারবা। হ্যাঁ, আর নিচের ক্ষেত্রে একটু টাফ, এটা হচ্ছে এই যে এতটুকু জায়গার মধ্যে ফেলে দিতে পারবা, এতটুকু দিতে পারবো, বুঝছো? অর্থাৎ 2H এর মধ্যে এই জায়গাটায় না দেওয়া ভালো। যদি একান্ত দিতে হয় দিবা, কিন্তু এখানে দিতে পারবো না কোনো। আর উপরে আমাদের এই যে উপরে 1/3 এর মধ্যে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু এই জায়গাটা দিবা না। হ্যাঁ, বুঝছো? হ্যাঁ স্যার। 2H এর ব্যাপারটা কি? 2H এর ব্যাপারটা হচ্ছে যে এখানে ফাটে বেশি, বুঝছো? পুরোনো বিল্ডিং যদি দেখো, তোমরা চেক করে দেখবে যে এখানে এটা হাইট যদি তোমার 10
12 ইঞ্চ হয়, তাহলে এই 24 ইঞ্চ জায়গার মধ্যে ফাটা বেশি থাকে, এরকম করে ফাটা বেশি থাকে, শেয়ার ফেলিওর হয়, বুঝছো? সেই জন্য এই জায়গাটাতে কোনো লেপিং টেপিং দেওয়া ডিসকারেজ করা হয়, বুঝছো? এক নাম্বার হচ্ছে যেখানে টেনশন হয় সেখানে লেপিং দিবা না, আর 2 নাম্বার হচ্ছে দু সাইডে 2H পর্যন্ত কোনো লেপিং টেপিং দিবা না। নেক্সট, এখানে হচ্ছে যে ইয়ের ডিস্টেন্স গুলো বুঝাইছে আর কি। এখানে কি কথা 2H এর মধ্যে একটু ঘন ঘন আবার স্টিরাপ দেওয়া লাগে, হ্যাঁ, ঘন ঘন স্টিরাপ দেওয়া লাগে, এইটার মাপ গুলো এখানে দেখাতে হবে। আর যদি এখানে তোমার, আমরা তো সাধারণত 2-3টা দেই, যদি তোমার এমন হয় যে 5টা হয়ে গেল, হ্যাঁ, তাহলে একটার পরে পরে বা 6টা হয়ে গেল, তখন একটার পরে পরে আবার এক্সট্রা একটা স্টিরাপ দেওয়া লাগে। তা আমরা অনেক ক্ষেত্রে দিই না, কিন্তু দিলে দেওয়া উচিত আর কি। এইগুলো কিছু মানে অ্যাবনর্মাল ছবি আর কি, আমাদের ফিল্ডে দেখা যায়, হ্যাঁ। এই দেখো এখানে ক্লিয়ার কভার অনেক বেশি, আর এখানে একদম নাই। এটাতে দেখো এখান থেকে ক্লিয়ার কভার অনেক বেশি, এদিকে একদম নাই, এটাতে বাঁকা করে নিয়ে সোজা করছো। এগুলো কিন্তু ডেঞ্জারাস, হ্যাঁ। যখন কমপ্লিট করে ফেলবে তখন তো আর আমরা বুঝবো না, কিন্তু ভিতরে ক্ষতি হয়ে রইল আর কি। এইটা হচ্ছে আমাদের কোন জায়গাটায় আমরা ইয়ে করবো আর কি, যে বার কাটবো, বার কাট, হ্যাঁ, তোমাদেরকে আমি পড়াইছিলাম এগুলো সম্ভবত, যখন ইয়ে পড়াইছিলাম, আরসিসি পড়াইছিলাম সেগুলো। এই যে এখানে শুরুটাতে L/4 আর পরেরগুলো L/3 ডিসটেন্স দিবে। আর এটা হচ্ছে তোমার যখন তোমার এটা একটু বলে এটাকে ক্র্যাঙ্ক করবা, ক্র্যাঙ্ক করবা হচ্ছে L/4 ডিস্টেন্স, হ্যাঁ, আর এখানে L/7 ডিস্টেন্স। এটা হচ্ছে এটা হচ্ছে আমি যখন সিরিয়াপ গুলোরে বাঁধবো এরকম 135-এ বাঁকাবো, প্লাস হচ্ছে দেখো এই যে অল্টারনেট করে দিচ্ছে, এখানে আছে এখানে আছে, হ্যাঁ, এইখানে আছে এখানে একটা আছে, প্রশ্ন মানে ছিল স্যার। অল্টারনেট করে দিচ্ছে। হ্যাঁ বিপ্লব। স্যার বলছিলাম L/7 যখন করা হবে তখন তো স্যার হচ্ছে আমাদের যে ইসের এরিয়া, মানে আমাদের যে ম্যাক্সিমাম মোমেন্টের যে এরিয়াটা, মানে যেখানে ক্রাঙ্ক গুলো করা হয় ওই এরিয়াটা তো অনেক মানে বড় হয়ে যাবে আর কি। এইটা কি স্যার সব বিল্ডিং এ কি মানে L/7 করা হয়, নাকি বিল্ডিং এর লোড অনুসারে এটা হচ্ছে চেঞ্জ আসে, L/5 বা L/6 এরকম কিছু চেঞ্জ আসে? না না না, এটা L/7ই, L/7 তো ওই যে এটা আছে যেটা এই বুঝে নেই, এই যে L/7 যেটা, হ্যাঁ, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমাদের যে মোমেন্টের যে ছবিটা হয়, হ্যাঁ, মোমেন্টের ছবিটা হয় এরকম যে আহ, এটা তো নেগেটিভ হয়, তাই না? নেগেটিভ, আচ্ছা, নেগেটিভ, এইখানে একটা ছোট নেগেটিভ, এখানে একটু বড় নেগেটিভ হয়, হ্যাঁ, আর এখানে কি আরেকটু বড় নেগেটিভ হয়, এইভাবে হয়। তাহলে দেখো এইখানে তো নেগেটিভটা ভ্যালু কম, হ্যাঁ, তাহলে এইটার জন্য এইখানে আমার এই যে এই এটা এত বড় দিয়ে লাভ নেই আর কি, এত বড় দিয়ে লাভ নেই। L/7ই যথেষ্ট, কারণ এইটা এলটা যত বড় হবে তখন তো এটা বাড়বেই, অটোমেটিক্যালি বাড়বে, এটা সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু এইটার ক্ষেত্রে আপনি যে দেখেন মোমেন্টটা বড়, ঠিক আছে, মোমেন্টটা বড়, এবং এখানে যে পাস করছে জায়গাটা একটু দূরে পাস করছে, সেই জন্য এইখানে কিন্তু L/3 দিচ্ছি, L/3 অনেক দূরে গিয়ে। L/3 এটা এটা হচ্ছে তোমার ইয়েটা, এই যেটা হচ্ছে এক্সট্রা বার, আর এখানে L/4 দিচ্ছি, এই যে ট্যাঙ্কটা হচ্ছে L/4 এ। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে যে আমি এটা L/4 না দিয়ে আমি এটা L/5 যদি আরো ছোট, আরো বড় যদি দিতাম, L/3 যদি দিতাম, এখানে চলে আসতো এখানে, তখন কি সমস্যা হতো? তখন হলো যে এই পজিটিভটার জন্য আমার যথেষ্ট পরিমাণ স্টিল থাকতো না। এটার জন্য একটা ব্যালেন্স করার জন্য ক্র্যাঙ্কের ক্ষেত্রে তোমার এরকম L/7 করা হয়েছে, L/4 করা হয়েছে। আর ক্র্যাঙ্ক যদি আমরা না করি তাহলে এইটার ক্ষেত্রে সহজ, এটার ক্ষেত্রে সহজ। এই যে আমি যে দেখো L/4 দিয়ে দিলাম, L/4 দিয়ে দিলাম, কোনো টেনশন নাই, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে L/4 দিচ্ছি না, L/7 দিচ্ছি, কারণ এখানে
এখানে তোমার পজিটিভটা একটু বেশি কাছে, শুরুর কলামটাতে পজিটিভটা একটু বেশি কাছে শুরু হয়ে গেছে, বুঝছো? সেই জন্য এইখানে নিচের স্টিলটা যেন আমার কাজ করতে পারে, সেজন্য এটা কাছাকাছি নিয়ে আসে। এটা আমাদের হচ্ছে যে ইয়ে থেকে পাওয়া গেছে আর কি। তোমার হচ্ছে যে ইউজুয়ালি মোমেন্টের ডায়াগ্রামটা কিরকম হয় সেটার উপর ডিপেন্ড করে এটা করা হয়েছে। কিন্তু তোমরা নিশ্চয়ই শিখাইছিলাম অ্যাকচুয়ালি যে এইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সিস্টেম যখন তুমি ক্যালকুলেশন করছো না তখন। আর মোমেন্ট ডায়াগ্রাম থেকে ক্যালকুলেশন করে একুরেট ভ্যালু কিন্তু বার করা যায়, কোন জায়গায় তুমি ট্রেন করবা, কোন জায়গায় না, কোন জায়গায় কাটবা, কোন জায়গায় না। ওইটা হচ্ছে একুরেট সিস্টেম, আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট সিস্টেম। ওকে, নেক্সট। এটা গেল এখানে যদি স্যার উপরে থাকে স্যার, এখানে আপনি তো বলছেন শেষ প্রান্তের দিকেও যখন আছে তখন পজিটিভ মোমেন্ট আছে, কনসিডার করে কাজটা করছি যেহেতু গ্র্যাভিটি মধ্যে ও না, এই যে নিচে দিচ্ছে, এই যে নিচে তো আছে। আমি এখানে বলছি যে এইখানে যে কয়টা দিবা তার এটলিস্ট অর্ধেক এখানে দিতে হবে। এই দেখো এখানে আছে, এখানেও কিন্তু আছে। মানে তুমি ক্র্যাঙ্ক করছো যখন, তখন কিন্তু আমরা আমাদের দেশের সিস্টেম কি, ক্র্যাঙ্ক করার সময় একটাকে স্ট্রেট পাঠায় দাও, একটাকে উপরে তুলো, একটাকে স্ট্রেট পাঠায় দাও, একটাকে উপরে তুলো। তার মানে কি দাঁড়াচ্ছে, তোমার অর্ধেক কিন্তু এনশিওর করতেছো। যদি প্রয়োজন হয় তুমি ফাঁকে ফাঁকে আরো রড ঢুকায় দিয়ে তুমি এটাকে আরো এনশিওর করতে হবে। মিনিমাম 50% থাকতে হবে এখানে, যেন সে নিচের নেগেটিভটাকেও ইয়ে করতে পারে, রেজিস্ট করতে পারে। বুঝতে পারছি? আর এখন কিন্তু বিমের ক্ষেত্রে এই সিস্টেম করে না, এটা বাতিল। হ্যাঁ, এর চেয়ে এই সিস্টেমটা ভালো, কিন্তু আমাদের দেশে স্ল্যাবে এখনো আমরা এটা করি, কারণ স্ল্যাবে এরকম কাটা কাটা দিয়ে করাটা খুব কঠিন। সেই জন্য এই ক্র্যাঙ্ক সিস্টেমটা ভালো না, কিন্তু কিন্তু আমরা স্ল্যাবের ক্ষেত্রে করি, যেহেতু স্ল্যাবটা অত ইম্পর্টেন্ট না। কিন্তু বিমের ক্ষেত্রে কিন্তু এটা আর করি না, এটা চলে গেছে। ওকে, যেখানে আরো মোর একুরেটলি তুমি হচ্ছে যে এই স্টিল গুলা বসাইতে পারবা। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে বিভিন্ন রকম স্টিরাপ টিরাপ দেখানো হচ্ছে। অনেক সময় স্টিরাপ তোমার হচ্ছে যে এইভাবে বাধা করে আর স্টিরাপ ঢুকানো যায় না, তখন এরকম ইউ ঢুকায় তারপর উপরে আলাদা ভাবে দেওয়া যায়, হতে পারে। এটা কলামের ক্ষেত্রে দেখেছে, কলামে তুমি যথেষ্ট পরিমাণ যদি টাই না দাও তাহলে এইভাবে মানে আউটবার্স্ট করতে পারে, ফেল করতে পারে। হ্যাঁ, এই যে এখানে দেখানো হচ্ছে যে এই যে আউটবার্স্ট করছে, বাইরের দিকে ভেঙে গেছে, অথচ এটা স্টিল যথেষ্ট ছিল, কিন্তু টাই গুলো ঠিক মতো হয় নাই। এখানে এইভাবে 135 করে নাই, অথবা তোমার যথেষ্ট পরিমাণ দেয় নাই। ঠিক আছে, এই কারণে। আচ্ছা, তারপরে আসো এক মিনিট। এখানে কলামের ক্ষেত্রেও কিন্তু এই যে অল্টারনেট করে দিতে হয়। হ্যাঁ, এই যে কলাম যদি তোমার এই ডিস্টেন্স গুলো যদি বেশি হয় তাহলে এখানে টাই দিতে হয়, এক্সট্রা লিঙ্ক। হ্যাঁ, এইখানে বলতেছে যে তোমার এই মিনিমাম যে কোনো একটা সাইড মিনিমাম তোমার হচ্ছে যে 12 ইঞ্চ হইতে হবে, আর অন্য সাইড এটার আড়াই আড়াই গুণের বেশি হইতে পারবে না। বেশি হলে এটা শেয়ার ওয়াল হয়ে যাবে। আমরা শেয়ার ওয়াল অন্য জিনিস আর কলাম অন্য জিনিস। হ্যাঁ, এটা একটু খেয়াল করতে হবে। আর রো এর ভ্যালু, হ্যাঁ, রো এর ভ্যালু পয়েন্ট মানে 1% থেকে 6% পর্যন্ত হইতে পারবে। আর এখানে যে লেপিংটা দেখো মাঝখানে দিচ্ছে, এইটা 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের মাঝখানের 2 ভাগের মধ্যে এটা দেওয়া যাবে। এটা নানান রকমের টাইয়ের ইয়ে দেখাইছে। এখানে দেখাইছে যে তোমার হচ্ছে যদি আমার ব্রিক থাকে তাহলে আর্থকে কিন্তু এই কোনাগুলো উপরে প্রচন্ড চাপ পড়ে। হ্যাঁ, এবং এই জায়গাগুলো ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, তো ওই ব্রিকটাকে সঠিকভাবে কিভাবে আটকানো যায় সেটা দেখতে হবে, এবং এই জায়গাগুলোকে আমাকে আরো বেশি রিনফোর্সমেন্ট করতে হবে। এখানে একটা দেখাচ্ছে কলাম টাই ডিটেলিং ফর, বলছিলাম না একদম শুরুতে। হ্যাঁ, তোমার ওই যে সাইজমিক ডিজাইন ক্যাটাগরি ডির ক্ষেত্রে দেখো, ডির ক্ষেত্রে
অনেকগুলো এখানে ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, আমরা যে কথাগুলো বলছি সেইগুলোর মধ্যেই এখানে আছে। এই 125 ডিগ্রি বাঁকাইতে হবে, এটা 6 ডিবি হইতে হবে। আমার এখানে তিনটা আহ, ভাগে ভাগ করতে হবে। এখানে হচ্ছে এল জিরোর মান কত সেখানে কিন্তু লেখা আছে। হ্যাঁ, এই এল জিরোতে যে বললাম না এখানে ডিস্টার্ব হয়, এল জিরোতে তোমার বেশি টাই দিতে হবে এবং সেই বেশি টাইয়ের ডিস্টেন্স গুলো কি কি হইতে হবে এখানে লেখা আছে। হ্যাঁ, আর মাঝখানে একটু পাতলা পাতলা দিলেও হবে, সেইখানে কত সেটা লেখা আছে। এটা একটু মানে আকাশিক বা আর কি। হ্যাঁ, এই দেখো, তোমার একই জায়গায় যদি আমি লেপিং দিয়ে দিই তাহলে এইভাবে তৈরি করতে পারেন। সুতরাং এক জায়গায় 40%-এর বেশি, ম্যাক্সিমাম 50%-এর বেশি যেন রড না দেয়, মানে লেপিং না দেয়। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে যদি আমাদের শর্ট কলাম ইফেক্টের কথা বলছিলাম, শর্ট কলাম যদি হয় তাহলে এভাবে ফেল করতে পারে। সেই ক্ষেত্রে শর্ট কলামটাতে আমার ঘন ঘন টাইট দেবে, টোটালটাতেই ঘন ঘন টাইট। স্পাইরালের ক্ষেত্রে যে স্পাইরাল কত হতে হবে এগুলো লেখা আছে এখানে। এইটা ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে যে মাঝখানে যে জয়েন্ট আছে, জয়েন্টে আমার কয়েকটা টাই দিতেই হবে। হ্যাঁ, আদারওয়াইজ যে দেখো এরকম এরকম ফেটে যাবে। এটা অনেকে দিতে চায় না, কষ্ট হয়। আমি বলি যে অ্যাটলিস্ট দুটা দাও। হ্যাঁ, আমি বাধ্য করি ইউজুয়ালি দুটা দাও আর কি দানোর জন্য। এই দেখো এখানে তোমার এই যে মাঝখানের জয়েন্ট মিসিং শেয়ার কনফাইন্ড এনফোর্সমেন্ট নাই, সেজন্য তৈরি করছে। আমাদের যদি লাস্ট মাথায় এই যে এল শেপের দিতে হবে। হ্যাঁ, এল শেপের যদি না দেওয়ার যদি এরকম যদি জায়গা না থাকে তাহলে আমাদের এরকম এইটা যদি চিকন হয় সেই ক্ষেত্রে আমাদের এইভাবে ইয়ে করে দিতে হবে। চিকন হলে আমার এইখানে যে লেংথটা, এই লেংথটা পাচ্ছে না। হ্যাঁ, সুতরাং এই লেংথটার বদলে আমার ওই যে নিচের দিকে লেংথ বাড়া দিতে হবে। ঠিক আছে, এইগুলো নানান চেহারা গুলো দেখাইছে। হ্যাঁ, এবং ওই মাপগুলো দেখাইছে। জয়েন্টের ভিতরে কতটুকু দূরে দূরে দিব। হ্যাঁ, এবং এটার এরিয়া কতটুকু হবে সেগুলো দেখাইছে। এবং এখানে 150-এর চেয়ে কম দিতে হবে, অর্থাৎ 150 মানে 6 ইঞ্চির চেয়ে কম দিতে হবে। এইভাবে বাঁকা করে নেওয়া যাবে না, সেটার জন্য কলমটাকে একটু বড় করে ফেলতে হবে সোজা নেওয়া যায়। শেয়ার ওয়াল যদি দিই, শেয়ার ওয়ালের দুই পাশে একটু কলামের মতো বাউন্ডারি এলিমেন্ট দিতে হবে। যদি ওয়াল ওপেনিং হয়, হ্যাঁ, ওয়াল ওপেনিং থাকে না, প্রত্যেক তলায় তলায় বড় বড় সাপোজ দিয়ে জানলা থাকতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে এই জায়গাগুলো তোমার দুর্বল হয়ে যায়। হ্যাঁ, তখন এখানে আমাদেরকে এক্সট্রা এরকম রিইনফোর্সমেন্ট দিতে হবে। কর্নার রিইনফোর্সমেন্টের কথা তোমরা শিখছো, কর্নার রিইনফোর্সমেন্ট দিতে হবে। এই যে সিঁড়ি আছে, সিঁড়ির এখানে এই জায়গাটায় তোমার যদি ক্রস করে না দাও, এই যে নিচের স্টিল উপরে, উপর স্টিল নিচে, এরকম যদি না দাও তাহলে এবার খুলে যেতে পারে। এইগুলো মোটামুটি ছিল। এরপর এখানে আমাদের কিছু বলা আছে তোমার হলো যে আমরা সাইটে আমাদের কি কি করা উচিত। হ্যাঁ, কনস্ট্রাকশনের আগে তোমার হচ্ছে বার গুলোকে কিভাবে আহ মানে রাখতে হবে, তারপরে হচ্ছে সোজা করতে হবে, এই সমস্ত গুলো একটু বলা আছে। এখন আমরা আসি তোমার হলো যে ইয়েতে, এই ইটের বাড়িতেও কিছু কিছু কিন্তু কাজ আমাদের করতে হয়। ইটের বাড়িতে আমরা অ্যাটলিস্ট একটা লিন্টেল দিতে হবে। হ্যাঁ, লিন্টেল না দিলে ইটের বাড়ি তো অনেকে করে। হ্যাঁ, বা ইটের বাড়ি না, মানে দেওয়াল ইটের হলেও হবে, দেওয়াল ইটের হলেও আমাদের লিন্টেল দিতে হবে। আমরা অনেক সময় লিন্টেল দেই না। যদি আমাদের টাকা পয়সা কম থাকে তাহলে অ্যাটলিস্ট এরকম দিই। এই দেখো এখানে লিন্টেল হলো একটা বাড়ি, ইটের বাড়ি, সেটা কিন্তু টুকে গেছে। হ্যাঁ, আর লিন্টেল ছাড়া একটা বাড়ি, এটা ভেঙে গেছে। তোমার এরকম ইটের বাড়ি যদি হয় ফুল ইটের, সেক্ষেত্রে কিছু কিছু স্টিল ব্যবহার করতে হবে তোমার এই যে দরজা জানালার কাছে, আদারওয়াইজ এইগুলো ভেঙে যাবে, ফেটে যাবে। হ্যাঁ, এই যে এদিকেও দিতে হবে লিন্টেলের মতো। হ্যাঁ, আবার স্টিল ব্যান্ড যেটা, এগুলো তো স্টিল সামান্য করে হলেও দিতে হবে। তোমার এই যে পাথরের বাড়ি থাকে অনেক দেশে, মানে ইন্ডিয়াতে আছে, নেপালে আছে,
সেখানে মাঝে মাঝে এই টাইপের কিছু রিইনফোর্সমেন্ট দিয়ে দিলে জিনিসটা একটু স্ট্রেংথ পায়, বা ব্লক দিয়ে যদি বানাও সেটা ব্লকের এই মাথাটার মধ্যে একটা রিইনফোর্সমেন্ট ব্যবহার করছে। এইখানেও সে আগের কথা, টেস্টিং ইন্সপেকশনের সময় আমাদের কি কি দেখতে হবে, হ্যাঁ, যেমন রিবার ডায়ামিটার ঠিক আছে নাকি। তোমরা ধরো একটা সাইটে গেলা, সাইটে গিয়া চেক করলা যে কি কি ভুল আছে, তখন তোমরা ওখানে চেক করার সময় তোমার ডায়ামিটার চেক করবা, স্পেসিং চেক করবা, তারপর সাইজ চেক করবা, ক্লিয়ার কভার চেক করবা, লেফট চেক করবা, এরকম করে লিস্ট দেওয়া আছে। এবং এখানে মন্তব্য লিখবা, হ্যাঁ, যেমন তোমার ফর্ম ওয়ার্ক ঠিক আছে নাকি, হ্যাঁ, এটা লিখবা। এবং এখানে সিগনেচার থাকবে, ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ারের সিগনেচার থাকবে, এবং হচ্ছে মেইন যে ইঞ্জিনিয়ার তারও signature। এইভাবে এইটা ফিল আপ করতে হয়, so তাহলে ভালো হয়। এবং এখানে তুমি এ বি সি এরকম মার্ক করতে পারো, হ্যাঁ, এখানে সাপোজ এ দিলা, বি দিলা, সি দিলা, হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে ক্যাপাসিটি কিরকম, মানে কতটুকু ভালো হয়েছে। যদি খারাপ হয় সেক্ষেত্রে এখানে মন্তব্য লিখবে যে কেন খারাপ হয়েছে। এইটা করতে পারলে কিন্তু অনেক ভালো, আমাদের সেগুলো আমরা করি না। এখানে কিছু মানে বাস্তব ছবি দেখানো হয়েছে যেগুলো ঠিক না। যেমন এই যে এখানে দেখো, এখানে ইয়ে দেয় নাই, মাটাম বলে আর কি, 90 ডিগ্রিতে বাঁকানো লাগে, এইগুলো দেয় নাই। হ্যাঁ, এইটাই ইম্পর্টেন্ট। আর এইখানে দেখো এই যে এটা এটা হচ্ছে একটা পয়েন্ট লোড, হ্যাঁ, পয়েন্ট লোড গুলো আমরা অ্যাভয়েড করা ভালো। তো এটা দেখো বাঁকা একটা বিম, এরকম বাঁকা হয়ে গেছে, এটা স্ট্রেংথ কম পাবে। হ্যাঁ, এখানে কি হয়েছে, এখানে এই যে টাইয়ের যেগুলো দিচ্ছে এখানে, এইগুলো বাঁকায় নাই। এখানে দেখো স্যার লেপিংটা এই যে একেবারে গোড়ার মধ্যে দিয়ে স্যার এই যে রাখি। মাটামের যে বিষয়টা, স্যার মাটামের বিষয়টা সেই 1-2 তলার জন্য কতটা স্যার প্রযোজ্য স্যার? যদি আমরা 1 বা সব 2 তলা বিল্ডিং করি। সবার জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য। আমরা তোমাদের দেখাবো যে 1-2 তলা মোটেই নিরাপদ না, স্যার বুঝছো? তাহলে হচ্ছে মনে করেন যে আমাদের মানে গ্রাম অঞ্চলে আর কি, বিশেষ করে উপজেলা শহরগুলোতে ম্যাক্সিমাম হুম জায়গায় মনে করেন যে আমি যত সাইট ভিজিট করছি ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে মাটাম তারা ইউজ করে না। হুম এবং আমার নিজের আমার তো বাড়িতেও স্যার, মানে আমি আমার নিজের বাড়িতেও স্যার 2 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটা করছিলাম। ওখানেও হ্যাঁ অনেক ঝগড়া করতে হয়েছে মিস্ত্রিদের সাথে যে মাটাম দেওয়া নিয়ে আর কি। মানে আমি অনেক তাদের রিকোয়েস্ট করছি, তারপরেও তারা বলে যে দেয় নাই। 1 তলায় অত কিছু করা লাগে না, এরকম আর কি। বুঝছেন? তারপরে ওই যে L/7 এর যে বিষয়টা স্যার, মানে আমি ডিজাইন করছি হ্যাঁ L/7 দিয়ে, কারণ আপনি এটা শিখাইছেন, আপনার কাছ থেকে এটা জানছি আমি। যখন ওই মেডিকেলে আর কি আপনি নিয়ে গেছিলেন আমাদের ওই যে প্র্যাকটিক্যালি নেওয়া হয় না, ওখানে আমি দেখছিলাম এই ডিজাইনটা L/7 দিয়ে করার পরে ওরা হচ্ছে মানে এটা কোনোভাবে মেনে নেবে না। ওরা হচ্ছে L/4 দিয়ে করবে সব জায়গায়। তারপরে আমি বলছি যে হুম যেহেতু আমি এল বাই ইঞ্জিনিয়ারিং এল পড়াশোনা বাই করছি, ফোর দেওয়া যাবে হচ্ছে তুমি কাটা রড ইউজ করো। স্যার আমরা তো কাটা রড ও গ্যাস ছাড়া ইউজ করি না আর কি। ম্যাক্সিমাম তো হুম আমরা হচ্ছে ক্রান করে তুলে দিই আর কি, ছাদের আর কি। হুম হুম। এখন ওইটা নিয়েও অনেক ঝগড়া করে আমি সর্বশেষ স্যার L/5 দিয়ে করা হয়েছে স্যার। মানে L/7 তারা করবেই না আর কি। মানে তারা বলছে যে পুকুরটা অনেক বড় হয়ে যাচ্ছে, মানে মাঝখানে যে পুকুরটা ওটা বড় হ্যাঁ হয়ে যাচ্ছে। তাই ছাদ হচ্ছে, ছাদে যখন তুমি উঠবা তখন কিন্তু ছাদ হচ্ছে মানে ওই তোমার হচ্ছে ভাইব্রেট হবে আর কি। মানে ছাদে যদি ওই লাফটা কেউ যদি করে আর কি, মানে ছাদে উঠে যদি কেউ দৌড়াদৌড়ি করে তাহলে ভাইব্রেট হবে। তুমি তোমার কথা শুনে যদি আমি দিই তাহলে পরবর্তীতে আমার কথা শোনা লাগবে। মানে এরকম তাদের ইন্টেনশন আর কি। মানে আমি বলতেছি আমি তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি, আমি তো জানি এই বিষয়গুলো, মানে কোথায় কি দিতে হুম হয় এগুলো তো আমার আইডিয়া আছে। তারপরেও হুম। অনেক ঝগড়া করে টরে স্যার মানে করতে হয়েছে, মানে তারা আর কি হ্যাঁ শুনবেই না। এটা বাস্তব, এটা বাস্তব। হ্যাঁ, বিশেষ করে নতুন ইঞ্জিনিয়ারদের দেখলে ওরা, আমরা তো আহ, মানে ধমক দিই আর কি। হ্যাঁ, ধরো আমাদের একটু বয়স হয়েছে, আমাদের কথা হয়তো ও শুনে, ধমক দিলে শুনে, কিন্তু আবার আমরা চলে গেলে হয়তো মালিককে বলে এই কি ইঞ্জিনিয়ার কিছু বুঝে না। হ্যাঁ, তো ওইটা সমস্যা, এটা আমাদের সে একটা এটাই বিরাট বড় ঘটলো স্যার সমস্যা। আমার সাথে। মানে এটা আসলে প্র্যাকটিক্যালি একটা অভিজ্ঞতা হলো যে আসলে কতটা তাদের সাথে ঝগড়া করতে হয় আর কি, সংগ্রাম করতে হয়। হুম হুম। আচ্ছা ঠিক আছে। এটা 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 খুব নর্মাল আমাদের দেশে। এই দেখো কি অবস্থা, হ্যাঁ, ওই বাইরে চলে গেছে। হ্যাঁ, তো ওইটাকে ঠেলে ঠুলে এদিকে এনে কিছু একটা করবে আর কি। মানে হয়তোবা তোমার কলামটাই এই যে এই পুরো সিস্টেমটার বাইরে থেকে শুরু করবে। হ্যাঁ, তো ওই মিস্ত্রি যে এটা করছে এটা তো পরবর্তীতে আর কেউ বুঝবে না, মনে করবে যে কলামটা আসলে এখান থেকেই, তাই না? কারণ এই পুরো এই গ্রেড বিমটাই তো মাটি চলে চলে যাবে, কেউ কিছু বুঝবে না। আর কলামটা অনেক মোটা, কিন্তু আসলে কলামের এই লোড কিন্তু এই অর্ধেক দিনই পাচ্ছে না। এখানে এখানেও দেখো, এখানে কি আছে, এইখানেও তোমার হচ্ছে লেপিং
এটা ইয়েতে করছো। হুম। এবং এটা বেকাতারে দেখো, মানে কোনো প্লেসমেন্ট ঠিক নাই। এখানে কি আছে, আহ এখানে কি আছে, এখানে ওই যে আছে, এখানে দেখো যে এই যে লেপিংটা দিচ্ছে না, এই যে বাঁকা করছে, এই বাঁকাটা তো এটা এটা এই জায়গাটায় হওয়ার কথা, কত উপরে গিয়ে বাঁকা হয়েছে দেখছো। ও লোড কেমন নিবে, ট্রান্সফার করবে কেমন? হ্যাঁ, এই জিনিসগুলো এখানে প্রত্যেকটাতেই ভেজাল আছে। এখানেও দেখো ওই যে আহ মানে এখানে কোনো ইয়ে দেয় নাই, মাটাম দেয় নাই। হ্যাঁ, ওখানে মাটাম দিচ্ছে বোধহয়। তারপরে এইখানে এইখানে কি অবস্থা, এইখানে কি করছে, এখানে যে বাঁকা করে নিয়ে আসছে দেখো, ওই যে এই জিমটাকে কত বাঁকা করে এটার ভিতরে ঢুকানো হয়েছে এরকম। স্যার, আমরা তো জানি স্যার কিছু কিছু ক্ষেত্রে যখন স্যার আমাদের পর্যাপ্ত পরিমাণে কাভার থাকে না, ক্লিয়ার কাভার থাকে না স্যার। স্যার আগেরটা না হুম। স্যার, নিচে নিচে স্যার, নিচে নিচে স্যার, ডিমেরিয়াটা একটু নিচে স্যার। আরো। না স্যার, না স্যার একটু নিচে। হ্যাঁ স্যার, এই তো এটা। হ্যাঁ। স্যার, যখন স্যার আমাদের বিমের স্যার পর্যাপ্ত পরিমাণে ক্লিয়ার কাভারটা পায় না, তখন তো স্যার হুম। আমাদেরকে মানে আমি জানি যে স্যার 1:6 স্লপে একটু ছোট করে দেওয়া হুম। হয়, যাতে কাভারটা হ্যাঁ, ঠিকমতো পায়। হ্যাঁ সেটা ঠিক আছে। যদি মানে তোমার অনেক সময় হয় কি, আমাদের ডিজাইনের আমরা ওই যে কলাম গুলোকে বেশি বড় করতে চাই না আর কি, ছোট ছোট করি তো, যার ফলে বিমটা ভিতরে ঠিক মতো ঢুকে না এবং আটকায় যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের একটু 1:6 যেটা বলছো, এইভাবে ধীরে ধীরে একটু বাঁকা করে ভিতরে নিলে এইটা বন্ধের ভালো আর কি। ঠিক আছে। কিন্তু এই যে এখানে এখানে কত 1:1 বোধ হয় অলমোস্ট বাঁকা করে নিয়ে গেছে। এটা ওয়ান ইস অলমোস্ট টু 45 সিক্স ডিগ্রি। 1:8 এরকম করে একটু দূর থেকে যদি বাঁকায় নিয়ে আসো হালকা করে। এবং রিং গুলা, সেক্ষেত্রে আবার রিং এর সমস্যা, রিং যখন বানায় সব একসাথে বানায় ফেলে। তো এখানে তো একটু মানে চিকন, সেখানে রিং গুলো ঢলঢল করতে থাকে, ঠিক মতো লাগে না। মানে ওখানে কিন্তু স্পেশালি কয়েকটা ছোট রিং বানাতে হবে, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, এটাই ওইখানে একটা এটা এটা হচ্ছে যে আহ, আমাদের দেশে এখন কিছু কিছু কোম্পানি, হ্যাঁ, এই এই কিছু সার্ভিস দিচ্ছে, যেটা তোমার এই যে ফিল্ডে যে আমাদের ঝগড়াঝাটি অমুক তমুক এগুলো কিন্তু অনেকটা কমে যাবে। ঠিক আছে। এবং একুরেট হবে। যেমন ধরো লেপিং এর ব্যাপারটা, লেপিং এর বদলে কাপলার আমরা ব্যবহার করতে পারি। কাপলার ব্যবহার করলে তোমার তবে কাপলারের যে এইগুলো টেস্ট করে নিতে হবে যে এটা স্ট্রেংথ কতটুকু। ঠিক আছে। তারপরে এই যে কোন জায়গায় আমরা কাটবো, কোন জায়গায় মানে ইয়ে করবো, বেন্ডিং করবো অমুক তমুক, সেই জিনিসগুলো মানে কারখানায় বানায় নিয়ে আসলে, হ্যাঁ, এনে এনে সেট করা, হ্যাঁ, এটা একটা সিস্টেম আছে। আবার স্টিরাপের ক্ষেত্রে, স্টিরাপ তো আমরা দেখা যায় যে কোনটা ছোট কোনটা বড় বানাই, কোনটা বাঁকাই না, অমুক তমুক সেগুলো কিন্তু বানানো যায়। হ্যাঁ, তো এরকম কিছু কিছু কোম্পানি এখন কাজ করতেছে। বিদেশে এটা অনেক আগ থেকেই আছে। হ্যাঁ, সেটার জন্য এই স্লাইডটা দেখলাম যে মেবি যদি বড় প্রজেক্ট হয়, হ্যাঁ, তাহলে এই ফেসিলিটি ইউজ করা যেতে পারে, সো দ্যাট তোমার টাইম বাঁচবে এবং হলো ডিটেইলিং কোয়ালিটিটা ভালো হবে। ঠিক আছে। এইটা মোটামুটি আজকে আমাদের ইয়ে ছিল। আমি একটু স্পিডে গেছি, তাও 1 ঘন্টা মোটামুটি লাগছে। তো এইটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখবা। এবং হলো আঁকার চেষ্টা, আমি বারবার যেটা বলছি, আঁকার চেষ্টা। এবং এখান থেকে আমি যে কথাগুলো বললাম সেগুলো তো একটু কথ্য ভাষায় লিখতে হবে। আমি সাপোজ বললাম যে লেপিং সিস্টেম, মানে বার কাট অফ সিস্টেম সম্পর্কে বলো, তখন 2-4 কথা লিখতে হবে, দুই একটা ছবি দিতে হবে, তাই না? আমি বললাম সাপোজ যে আমি হচ্ছে যে ইয়েগুলা, ওই টাইগুলা কিভাবে ব্যবহার করব সেটা সম্পর্কে লেখো, তখন দুই একটা ছবি দিতে হবে, আবার কিছু কথাবার্তা বলতে হবে। খালি এইটা দিলেই হবে না, টাই সম্পর্কে আরো বিভিন্ন কথাবার্তা আছে, সেই কথাগুলা একসাথে সামারাইজ করে লিখতে হবে। ঠিক আছে। নানান জায়গায় কিন্তু আছে, এক জায়গায় না। হ্যাঁ, এখানে টাই সম্পর্কে নানান জায়গায় কথা বলা আছে, সেগুলো সামারাইজ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো ওইভাবে একটু তোমরা দরকার হলে লিখে টিখে এগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে। ওকে।
প্রশ্ন আছে আর?